তো গ্রুপ 1 মুখস্থ করার জন্য আমরা কি লাইনটা মুখস্থ করলাম? হ্যাঁ লিনা কে রুবি, হ্যাঁ লিনা কে হবে, এটা কে, এটা এলটা হবে না, দাঁড়া আমি মুছে দিচ্ছি। হ্যাঁ লিনাকে রুবি সেচে ফ্রাই করবে, এটা দিয়ে আমরা এই একটা গ্রুপ মুখস্থ করলাম। দ্বিতীয়টা, বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাইরে রাখো, এটা দিয়ে বিই এমজি কাবাব সরিয়ে এসআর বাইরে রাখো। এরপরটা, বাংলাদেশের আলাদিন নামের একটা ছেলে ছিল, সে গেল ইন্ডিয়ার তালে, মানে ইন্ডিয়ার তালে সে একটা ভুল ডিসিশন নিয়ে ফেলছে ইন্ডিয়ার মতো করে। যাই হোক, ধরতে পারো এটা হলো বাংলাদেশ বি, আলাদিন এল, গেল জিএ, ইন্ডিয়ার আইএন ইন্ডিয়াম, এটা তালে টিএল থ্যালিয়াম। আর জেনিফার নামে একজন তো গান গায়, তুমি তার কথা যদি মনে করো, তার একটা ওয়েবসাইটে একটা সিন পাবলিশ হবে, তুমি তোমার কোনো ফ্রেন্ডকে বলতেছো যে কাল সাইটে জেনিফারের সিন পাবি, সো কাল সি সাইটে এসআই জেনিফারের জি সিন এসএন পাবি পিবি। এই লাইনগুলো লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও। ভাইয়া বলো। ওই যেখানে কালই তো হবে, কারণ এখানে তো লেখা আছে যদি কাল না হয় তাহলে রুবি হবে, রুবি কে। হ্যাঁ তাই তো, মানে ঠিকই বলছো তুমি। কাল কি ছিল? আমি ওয়ার্ডটা অন্যরকম বলতেছিলাম। হ্যাঁ লিনা কাল রুবিকে সেচে ফ্রাই করবে, হ্যাঁ ঘটনা উল্টে গেছিল। যাই হোক, সমস্যা নাই। তোমার কি কোনো বান্ধবীর নাম রুবি নাকি? তারাই চেষ্টা না করছো না, ঘটনা। মানে ওভাবে মিল ছিল না তাই। হ্যাঁ দুইটা কেই আছে তাই না, তুমি ঠিকই হ্যাঁ বলছো, আগেরটাই ঠিক ছিল। হয় রুবিকেই কাটতে হবে, নয় ওইটা কালই থাকতে হবে। রাইট, গুড, থ্যাংক ইউ। এরপরে দেখো, তুমি ধরো নৌকা ভ্রমণে ঘুরতে গেছো, খুব সুন্দর কথা, নৌকা ভ্রমণে ঘুরতে গেছো, নৌকায় বোটের মধ্যে পাল তোলা নৌকা ছিল, কিন্তু পালটা তুমি দেখলা গুটিয়ে রাখা হয়েছে। তুমি মাঝিকে জিজ্ঞেস করলা কি ব্যাপার মাঝি ভাই, পাল গুটিয়ে রাখা হয়েছে কেন? পাল তোলার নৌকার একটা বিজ্ঞান হলো, বাতাসের যদি অনুকূল পরিস্থিতি না সৃষ্টি হয়, পাল যদি তুলে রাখে তাইলে আরও যাইতে কষ্ট হবে। যখন বাতাসটা অনুকূলে থাকবে না, উল্টা প্রতিকূলে থাকবে, তখন নৌকা পাল তুলে রাখলে কষ্ট হবে সামনের দিকে যাইতে। সো মাঝি করছে কি, পালটাকে তুলে রাখছিল। এখন হঠাৎ বাতাস আসছে, তখন তুমি জিজ্ঞেস করছো। সো মাঝি তাড়াতাড়ি করে পাল তুলতে গিয়ে একটা ভুল কথা বলে ফেলছে তোমাকে। সে বলতে চাইছিল যে বাতাস আসলো সবে ভাই, সে বলে ফেলছে এই কথাটা, নৌকায় পাল আসলো সবে ভাই। এই যে মাঝির এই কথাটা ফিল করতে পারলেই আমাদের 5A গ্রুপটা মুখস্থ হয়ে যাবে। এইখানে নৌকায় মানে হলো এন, এই জিনিসটা ভুল উঠেছে, আমি ঠিক করে দিচ্ছি। এটা হলো এন, আসলো নৌকায় পাল আসলো তো পি, তারপরে আসলো এএস, সবে মানে হলো এসবি সবে, ভাই বিআই বাই। এই যে দেখো এইখানে গ্রুপের মধ্যে দেখাই দিচ্ছি জিনিসটাকে তোমাদের, এই যে নৌকায় পাল আসলো সবে ভাই বিআই, এটা লাগবে না আর। পিওরিট টেবিলের কি বলে শেষে একদম বাইরে যেটা আসছে ওগুলোর দরকার নাই। এই তো এটা গেল, নৌকায় পাল আসলো সবে ভাই, এটাতে আর আমরা এটা মনে রাখলাম, একটা গ্রুপ হয়ে গেল। এখন তোমার ছোট একটা বোন আছে বা ভাই আছে, সে এসএসসিতে পড়ে, কেউ জিজ্ঞেস করলে তুমি কি বলবা? ও এসএসসিতে পড়ে। ও এস এসি টি পিও, এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এলিমেন্ট এটার মধ্যে মুখস্থ হয়ে গেল। আচ্ছা, এখন কলা গাছের একটা বেড়া বানাচ্ছিল তোমার আন্টি, সে কোনো একটা ঝামেলা হয়েছে বাসায়, সে দ্রুত ওইটা ফেলে, ওই কাজটা ফেলে বাসায় ফিরে গেল। সো কথাটা কি হবে? ফেলে কলার বেড়া আইলো আন্টি, এফ কলা সিএল বেড়া বিআর আইলো আই এটি অ্যাস্টাটিন আন্টি, এটা মুখস্থ হয়ে গেল। আর জিরো গ্রুপটা যদি মুখস্থ করতে চাও, কেউ একজন নতুন অ্যাডমিট হইতে চাচ্ছ, মুজাহিদ আসছ, জিরো গ্রুপ বা শূন্য গ্রুপ মুখস্থ করার কায়দাটা দেখো। তোমরা বার্থডে ছিল মনে করো, বার্থডেতে অনেক ফ্রেন্ড
খাবার খেয়ে ফেলছে। এখন তোমার কাজের বুয়া জিজ্ঞেস করতেছে আরও কি ফ্রেন্ড আসবে, আরও কি রান্না করব। জেনারেলি এরকম হাঁড়িকে গ্রামের ভাষায় ডেস্কিও বলে। সো ওই ডেস্কি শব্দটা থেকে এক্সি কথাটা মনে রাখো। তোমার কাজের বুয়া জিজ্ঞেস করতেছে হিসাব নিয়ে আর কার ওই ডেস্কি রানবো, মানে আরও খাবার কি কারোর জন্য রান্না করব সেটা জিজ্ঞেস করতেছে, হিসাব নিয়ে নিচ্ছে সে তোমার কাছ থেকে। সো এটা হবে, এটাও ইয়ে রয়েছে এখনো, এটা ঠিক করা হয় নাই। ও মাই গড। আচ্ছা দেখো, এটা হলো হিলিয়াম, হিসাব নিয়ে মানে এ নাই, আর মানে হলো আর্গন, আর কার কে আর ক্রিপ্টন, হিসাব নিয়ে আর কার। এখানে দেখো এক্সই, এক্সই মানে এক্সই, রানবো মানে আর এন। শেষ। কি হয়ে গেল দেখো, এই গ্রুপটা হয়ে গেল, এই যে হিসাব নিয়ে আর কার এক্সই রানবো, শেষ। টোটাল আমরা গ্রুপ মুখস্থ করে ফেললাম অনেকগুলা। এখন আসো আমরা কি করব দেখো, আর কি করলাম এতক্ষণ সেটা দেখো। আমরা এই গ্রুপ শেষ করে ফেলছি, এই গ্রুপ, এই গ্রুপ, এই গ্রুপ, এই গ্রুপ। কয়টা লাইন? মাত্র 1 2 3 4 5 6 7 8, 8টা লাইন আমরা মুখস্থ করলাম। 8টা লাইন আমাকে এতগুলো এলিমেন্টের নাম মুখস্থ করতে হেল্প করলো। কোন জায়গায় কোনটা আছে আমরা সেটাই কেউ ফেলতে পারবো চাইলে, যদি আমরা একটু আঁকার অভ্যাস করি ঠিকঠাক মতো করে। যদি একবার দেখে রাখি যে যেটার মধ্যে বেশি বলতেছি আমরা 5টা বলতেছি, ওইটা এখান থেকে শুরু হবে, লাস্টেরটা আর ফার্স্টেরটার মধ্যেই শুধু একটু ইয়ে আছে, আর বাকি সবগুলো কিন্তু একই লাইন বরাবর সেকেন্ড রো বরাবর আছে। এখন একটু খেয়াল করে দেখো, 1 থেকে 30 তোমাকে সরাসরি মুখস্থ করতে বলছি, তার মানে হলো এইখান থেকে জিং পর্যন্ত তোমার এমনি মুখস্থ থাকবে সবগুলো। তার মানে এই রোটা তোমার মুখস্থ থাকবে। তুমি যদি এই কলাম বরাবর আসো 1 2 3, এটা হলো 20, 21 তোমার মুখস্থ থাকার কথা, 22 23 24 25 26 27 28 29 30, মানে এই পুরো রোটাই তোমার মুখস্থ আছে অলরেডি, যদি 1 থেকে 30 তোমার মুখস্থ থাকে বা করো তুমি কোনোভাবে। আর এই কলামগুলো তো আমরা মুখস্থ করলামই। এখন একটা সেফটির জন্য আমরা এই রোটা মুখস্থ করে দেব, যদিও এই রো থেকে প্রশ্ন খুব কম, শুধু বুয়েট ভর্তি পরীক্ষায় বা সাস্টে চলে আসে, এছাড়া এই জায়গা থেকে কোশ্চেন করে না টিচাররা জেনারেলি। তারপরেও তোমার সেফটির জন্য, মানে সবার থেকে তুমি আলাদা হওয়ার জন্য এইটুকুও মুখস্থ করে ফেলবো এখন একটা লাইন দিয়ে। তাইলে পুরো পর্যায় সারণী শুধু এতটুকু বাদ থাকবে, এই লাইন আর এই যে এই লাইন ল্যান্থানাইট অ্যাক্টিনাইট গ্রুপ, এইটুকু বাদে পুরো পর্যায় সারণী তোমার মাথায় ঢুকে যাবে, এবং এটার উপকারিতা অনেক বেশি। দেখো এই লাইনটা কিভাবে মুখস্থ করে সেটা শিখিয়ে দিচ্ছি। একটা আরব্য রজনীর ঘটনা থেকে আমরা এই লাইনটা মুখস্থ করব। দেখো লাইনটা কি, ওই জন্য নাবিক মোহন টিকটিকি রূপে রহমতের প্রদীপে আগুন ছেড়েছে। দেখো ওই মানে ওয়াই, জন্য যে আর, নাবিক এনবি, মোহন এমও, টিকটিকি রূপে টিসি, রূপে আর ইউ, রহমতের প্রদীপ রহমত আর এইচ, প্রদীপ বলতেছি তো পিডি, রহমতের প্রদীপে আগুন এজি, ছেড়েছে বলবা না, ছেড়েছে বলবা, তাইলে শব্দটা সিডি আসবে মনে। এই পুরো রোটা আমরা মুখস্থ করে ফেলছি। এটা হলো এক্সক্লুসিভ, মানে জেনারেলি সব কোচিং সেন্টার আর স্কুল কলেজের টিচাররা এই জিনিসটা বাদ দিয়ে ফেলে, এই রোটা মুখস্থ করায় না। আমরা মাইস্টার ডিফেন্ডের ছাত্রছাত্রীদের এইটুকু মুখস্থ করে দিই, কারণ এক্সট্রিম কেসে কোনো দিন যদি বিপদে পড়ে যাও। এখন সবার কাছে একটা প্রশ্ন, একটু চিন্তা করে দেখো, তুমি জানো যে ধরো তোমাকে যদি বলা হয় আয়োডিন এইখানে আছে, তুমি কিন্তু এটা এই রোটা, এই কলামটা পুরোটাই মুখস্থ করে ফেলছো। এই যে ফেলে, কলার বেলা, আইলো আন্টি, এটা দিয়ে তুমি মুখস্থ করে ফেলছো। কিন্তু তুমি যদি এই আয়ের ইলেকট্রন বিন্যাস করতে চাও, তাইলে আই এইখানে আছে জানার পরেও আয়োডিনের পারমাণবিক সংখ্যাটা যদি না জানো, তাহলে কি তুমি কিছু করতে পারবা? ইলেকট্রন বিন্যাসটা হবে? আমাকে একটু বলো তো। না। এক্স্যাক্টলি। তুমি এই যে এসআর, এটা তুমি জানো যে বাংলাদেশ কি জানো, বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাইরে রাখো, এটা দিয়ে তুমি
বিএ বা এসআর এগুলা কোথায় আছে সেটা বের করে ফেলতে পারো, কিন্তু এসআর দিয়ে তোমাকে কোনো কাজ করতে দিলেই তো তোমার ইলেকট্রন বিন্যাস করতে হবে, এর পারমাণবিক সংখ্যাটা জানতে হবে। যদি তুমি পারমাণবিক সংখ্যা না জানো তাহলে কোনো মুখস্থ করে লাভ হইলো কোনো? তুমি যে গাধার মতো এতগুলা মুখস্থ করে বসে রইলা, সব তুমি জানো কিন্তু তুমি বোবা, মানে তোমার কাছে 1 কোটি টাকার একটা চেক আছে কিন্তু তুমি জানোই না এটা কোন ব্যাংকের চেক। ব্যাপারটা এরকম হয়ে গেল, তাই না? তোমরা কি কোনো কায়দা জানো যে কোনো জায়গা থেকে যে কোনো কিছুর ইলেকট্রন বিন্যাস করার জন্য আমার পারমাণবিক সংখ্যাটা যে কোনো জায়গা থেকে যে কোনো কিছুর পারমাণবিক সংখ্যা বের করে আনার কোনো কায়দা জানো তোমরা কেউ? একটা শুনছিলাম যে ওই নিষ্ক্রিয় গ্যাস মানে ওই যে জিরো যেটা ওখানে ওটার নাকি পারমাণবিক সংখ্যা জানলে নাকি পিছন থেকে করে বের করা যায়। আমি জানি না কিভাবে, কিন্তু শুনছি। কথাটা অনেকটা ঠিকই বলেছ, কিন্তু এইটা আবার কেরা মুখস্থ করতে যাবে এটাও তো জানি না। আমাদের তো 1 থেকে 30-এর বাইরে মুখস্থই নাই, তাই না? ওটা তো এমনি বোঝা যায়, কারণ ওটা হচ্ছে ফিল আপ হওয়া, তো ওটা এমনি মানে একটু পড়লে মনে থাকে তাই। আচ্ছা আচ্ছা, না তুমি এইটাও মুখস্থ করা লাগবে, তাইলে এটা তো কষ্ট বাড়িয়ে দিচ্ছ, তা তো করতে চাই না। কিছু একটা অন্য কিছু যদি করা যায়, এইটার থেকে এইখানে যাওয়া অনেক কঠিন, আবার এইটার থেকে এইখানে যাওয়া অনেক কঠিন, এগুলা করতে তো কষ্ট হবে। আমরা একটা অন্য বুদ্ধি করতে পারি, যে বুদ্ধিটা আমরা করব সেটাকে বলা হয় তোমার, আচ্ছা ওই বুদ্ধিটা পরে করি, আগে ভর মুখস্থ করাই তোমাদের। পঞ্চম রোড 39 থেকে 35 এখানে এক লাইনের মধ্যে মুখস্থ করে ফেলছি আমরা। ভর 1 থেকে 30-এর ভর আর কিছু এক্সট্রা ভর মুখস্থ করলেই হয়। 1 থেকে 30 মুখস্থ করার কায়দা আছে, সেটা হলো 2 দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে, কিন্তু সবগুলা হবে না। যেগুলো হবে না সেটাকে আলাদাভাবে বক্স করে দিছি। দেখো 2 দিয়ে গুণ করার পর 1 যোগ করতে হবে, এমন জিনিস আছে হলো 1 3 5 1 সরি কি বললাম 3 4 5 1 3 5 বললাম, সরি 3 4 5 5 দেখলেই করবা কি 9 জাম করে চলে যাবা। 9 এর পরে একটা করে গ্যাপ দাও, 9 10 11 11 পরে একটা করে গ্যাপ দাও, 11 12 13 13 পরে একটা গ্যাপ দাও, 15। বলছি না 5 দেখলে 9 চলে যাবা, 19-এ চলে যায়, শেষ করে দিবা। সিকোয়েন্স মনে রাখার কায়দাটা কি খেয়াল করে দেখো, 3 4 5, তারপর 5 থেকে 9 জাম করবা, একটা করে গ্যাপ দিয়ে লিখবা, তারপরে আবার 5 দেখলে 19-এ চলে যাবা, শেষ। এই এতগুলা ভর মুখস্থ হয়ে গেলে একসাথে। এটা হলো 3 পারমাণবিক সংখ্যা 3 যার সেই এলিমেন্টের ভর বের করার সূত্র। তাইলে কি হবে 3 × 2 + 1 মানে কি হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম মনে হয়, তাই না? লিথিয়ামের ভর আসলে কত? 3 × 6 এর 7 ধরবো আমরা অ্যাপ্রক্সিমেটলি। এখানে সবই আসলে আসন্ন মান ব্যবহার করে তোমাদের জন্য ক্যালকুলেশন করে দেওয়া আছে। তোমার চিন্তা করতে হবে না ভাই আসন্ন মানটা কি ছিল, পয়েন্টে লিখবো নাকি, দরকার নাই। এই যে 9 ফ্লোরিন, পারমাণবিক সংখ্যা 9 যার সেটা ফ্লোরিন, সেই ফ্লোরিনে ভর বের করার কায়দাটা কি 1 যোগ করতে হবে 2 দিয়ে গুণ করার পর, 9 2 18 আর 1 19 হলো আমরা ধরবো এটা ফ্লোরিনের জন্য। একই রকমভাবে এই সবগুলো মুখস্থ হয়ে গেলে এক চান্সে। 3 অ্যাড করতে হবে শুধু স্ক্যান্ডিনিয়ামের ক্ষেত্রে, 21-এর ক্ষেত্রে SC। আর 4 অ্যাড করার সময় তোমরা একটা কথা মনে রাখবা, পরীক্ষায় তোমরা যেটা খাও সেটা কি, যতই পরীক্ষা দাও আরও পরীক্ষা দাও আরও বাস খাও, তাই না? আরও বাস শব্দটা মনে রাখলে এই লাইনটা মনে পড়বে তোমার, 4 যোগ করার লাইনটা। আরও মানে 18, 22 মানে বাস, 18 আর বাস, বুঝছো? সো মেমোরিতে এটা সেট করতে পারো 18 22, তারপরে 22 পর্যন্ত মনে পড়লে আর সমস্যা নেই, একটা করে গ্যাপ দাও শুধু, 22 23 24 25 26 একটা গ্যাপ দিয়ে বেজোড় সংখ্যাগুলো লেখা হয়েছে। আর এই যে টেস্ট 5-এ হলো 23 25 27 30, এটার মধ্যে মোটামুটি মুখস্থই করে ফেললো আর কি, মুখস্থর ভিতর আর কত মুখস্থ ঢোকাবো। যাই হোক, আমি আগেই বলে দিচ্ছি ক্লাসের মধ্যে প্রি কেমিস্ট্রি পড়তেছি, এটা খুব বেসিক জিনিস, এতটুকু ABCD আর কি কেমিস্ট্রির, এটুকু মুখস্থ না থাকলে বিপদ হবে পরে পুরো কেমিস্ট্রি পড়াইতে, সব জায়গায় লাগবে এই ক্লাস। সো 23 25 কী ছিল Mn ম্যাঙ্গানিজ, 27 কী ছিল কোবাল্ট মনে হয়, 27 হলো নিকেল ছিল, নিকেল। সো নিকেলের ভর বের করতে গেলে কী করতে হবে 27 × 2 প্লাস এই যে 5 যোগ করে
হ্যালো, কিছু বলবা? বলো। কোবাল 27 কোবাল ভাইয়া। 27 কোবাল্ট, 26 সরি 27 হ্যাঁ ঠিক আছে, কোবাল্ট। আমি নিকেল বলছি না, সরি সরি। আর 30 হলো জিঙ্ক। যাই হোক, তোমাকে যদি 25 mn বের করতে বলে তাহলে 25 ইন্টু 2 মানে 50 প্লাস 5 করে দিবা, তাহলেই হয়ে যাবে। থ্যাংক ইউ, এটা বলার জন্য তোমাকে ধন্যবাদ। এখন দেখো, এই কয়টা ভর তোমার সেকেন্ড ইয়ার এবং ফার্স্ট ইয়ারে অনেক বেশি লাগবে, এগুলা ডিরেক্ট মুখস্থ রাখবা, কোনো ছাড় নাই। এন এ ও এস তো ভাই আমি এন এর ভর জানি, ওর ভর জানি, এইস এর ভর জানি, তাহলে তো ভাই আমি এন এর ভর 11 দিয়ে বের করে ফেলতে পারি। 11 ইন্টু 2 22 বা 23, প্লাস অক্সিজেনের ভর তো ভাইয়া 8 দুগুণে 16 প্লাস 1, তারপরে তো ভাইয়া এই যে হয়ে যাচ্ছে 40। ভাইয়া আপনি এমনি করে তো বের করতে পারেন, তো মুখস্থ করবো কেন? সাবধান, আগেই বলে দেই, আমার সবচেয়ে মুখস্থ করতে কষ্ট হয় তোমাদের থেকে। আমি যেহেতু করছি তার মানে হলো তোমারও করা লাগবে। বিশেষ কারণ হলো, অনেক বেশি বড় বড় অবজেক্টিভে তুমি এই ভরটা বের করতে যে সময়টা নষ্ট করলা, সেই সময় তোমাকে কম্পিটিটিভ এক্সামে দেবে না। সারা জীবন পড়াশোনা করে যদি কোনো ভার্সিটিতে চান্স না পাইতে চাও, সেই ক্ষেত্রে এই জিনিসগুলো মুখস্থ করো না। যদি তুমি তোমার কোনো বিজনেস করার ইচ্ছা থাকে বা ওই দিকে চলে যাইতে চাও, তাহলে ঠিক আছে। নাইলে এই সবগুলা ভর, এগুলা হইলো টাইট্রেশনের বেসিক জিনিসপত্র। এই জিনিসগুলোর ভর তোমার যদি বের করতে সময় লাগে, যোগ বিয়োগ করতে থাকো, তাইলে তুমি সবার থেকে আগেই 1000 পজিশন পিছিয়ে যাবা। আর কিছু কিছু ইউনিভার্সিটিতে ছাত্রই না 1000, তো তুমি চান্স পাবা না। এই কটা ভর খুব সুন্দর করে মুখস্থ করে ফেলবা। সালফিউরিক অ্যাসিডের ভর যোগ করলে বের করে দেখো মিলে কিনা, কিন্তু মুখস্থ রাখতে হবে সবগুলা, কিছু উপায় নাই, অন্য কোনো উপায় নাই। আর আর্সেনিক, আয়োডিন, ক্লোরিন, এগুলা, এই যে ক্লোরিন তো একদম মিড পয়েন্টে পড়ছে। এই আগের যে রুল শিখলাম ওটার মধ্যে ক্লোরিনকে ঢোকানো যায় নাই। 1 থেকে 30-এর মধ্যে ক্লোরিনটা 5.5 মুখস্থ রাখতে হবে। কপারটা 63.5 এই জিনিসগুলো মুখস্থ করলাম। চলে যাই পরে। এখন সেই কথাটা বলতে চাচ্ছিলাম যেটাকে বলে ম্যাজিক নাম্বার, যেটা দ্বারা যে কোনো কিছুর পারমাণবিক সংখ্যা বের করে ফেলতে পারবা। দেখো, তোমাকে যদি আয়োডিনের পারমাণবিক সংখ্যা বের করতে বলি, প্রথমে তোমার মাথায়কে কোশ্চেন করতে হবে যে আয়োডিন আমার কোন লাইনের মধ্যে ছিল। ওই যে ফেলে কলার বেড়া আইলো আন্টি, ওই যে আই এর মধ্যে ছিল। প্রথম কথা, ওই গ্রুপটাকে এইভাবে লিখবা, সরাসরি এইভাবে করে লিখবা। এরপরে ম্যাজিক নাম্বার ইউজ করে আই এর পারমাণবিক সংখ্যা বের করে ফেলতে পারবা। ম্যাজিক নাম্বার ইউজ করে কেমনে দেখো, ম্যাজিক নাম্বার হলো 32, 18, 18, 8, 8, 2। এই নাম্বারগুলো এখনই মুখস্থ করে ফেলো। আর নাম্বার ইউজ করার কিছু রুল দেওয়া রয়েছে 4টা। প্রথম রুল হলো, এই ম্যাজিক নাম্বারগুলো বসাইতে হয় দুইটা এলিমেন্টের মাঝখানে, মানে এই দুটো এলিমেন্টের মাঝখানে, এই জায়গাটায় বসাইতে হবে। দুটো এলিমেন্টের মাঝখানে, সবসময় মাঝখানে বসে ম্যাজিক নাম্বার, প্রথম কথা। 2 নম্বর কথা হলো, ইউজ ইট ফ্রম লেফট টু রাইট, সরি রাইট টু লেফট। আমরা তো সবসময় লেখালেখি বাম থেকে ডানে, কিন্তু ম্যাজিক নাম্বার ইউজ করার রুল হলো ডান থেকে বামে ম্যাজিক নাম্বার লিখতে হয়। মানে তুমি ম্যাজিক নাম্বার যখন বসাবা, তখন এই সিরিয়ালে বসাতে হবে, এই দিক থেকে যাইতে হবে। আগে 32, তারপরে 18, তারপরে 18, তারপরে 8, এইভাবে বসাইতে হবে। এখন দেখো, এখানে 8 বসানোর পরে এখানে আর তো কিছু নাই, জায়গাই নাই, তো ওইটা আর বসাই নাই, মানে এই দুইটা আর বসানোর দরকার পড়ে নাই, তাই বসাই নাই। এইখানে এই কথাটাও বলা রয়েছে। আরেকটা কথা হলো, অ্যাড দ্য ফার্স্ট এলিমেন্ট। এই এলিমেন্টটার পারমাণবিক সংখ্যাটা ম্যাজিক নাম্বারের সাথে যোগ করে দিতে হবে। 4 নম্বর কথাটা খুব গুরুত্বপূর্ণ, ডু নট ডু এক্সট্রা ম্যাজিক। ঠাকমার ঝুলিতে একটা কার্টুন ছিল, এরকম একটা কার্টুন যে দুইটা কি যেন, একটা লোকের 2টা ওয়াইফ ছিল, বিপজ্জনক ব্যাপার। এখন একটা ওয়াইফের মাথায় চুল ছিলই না একদম বলা যায়। সো সে একজন মানে সাধু বা ম্যাজিশিয়ানের কাছে গিয়ে তার দুঃখের কথা বলল। তো ম্যাজিশিয়ান বলল, পাশের একটা পুকুর আছে, ওইখানে যাও, ওইখানে যায় একবার ডুব দিয়ে চলে আসো। একবার ডুব দেওয়ার পর দেখা গেল তার চুলও মাথায় অনেক চলে আসলো, আর অনেক সুন্দরী হয়ে গেল সে। এখন সে বাসায় চলে যায়। বাসায় চলে যাওয়ার পর দেখা যায় ওই ছোট বউ যেটা ছিল, সে দেখা খুব হিংসা করে যে এত সুন্দর হয়ে গেল, তাহলে আমিও যাই। একবার ডুব দেওয়াতে যখন এত সুন্দর হয়েছে, 10 বার ডুব দিয়ে আসি, সমস্যা কি? ও যায়। আবার ওই সাধু ওরেও দেখে দেয় পুকুরটা, কিন্তু ও যায়, একটা ডুব দেয় না, ও
ও দুইটা ডুব দেয়, দুইটা ডুব দেওয়ার পর দেখা যায় ওর মাথা সব চুল চলে যায়। এরপরে সে কান্নাকাটি শুরু করে দেয়, স্যাড হয়ে যায়। এটা হলো এই রুলটার মানে ছিল। খেয়াল করে দেখো, ম্যাজিক নাম্বার যখন বসাবা, ম্যাজিক নাম্বার আছে 1 2 3 4 5 6টা। এইখানে আমার এইখানে লাগছে হলো 1 2 3 4টা, আর একটা লাগেই নাই, আরও এই কয়টা লাগেই নাই আমার। যেহেতু লাগে নাই, ওইগুলারও এখানে বসিয়ে দেওয়ার চেষ্টা করো না, এখানে নিয়ে এসে। এটাই বলা হয়েছে যে ম্যাজিক বেশি করে দিও না, তাহলে চুল পড়ে যাবে, বুঝছো? এখন দেখো আয়োডিন বের করার জন্য কি করলাম, আমি ম্যাজিক নাম্বার বসিয়ে দিলাম, আর ফ্লোরিনেরটা সরাসরি বসিয়ে দিলাম। ফ্লোরিনেরটা 9, 1 থেকে 30-এর মধ্যেই পড়বে এই প্রথম এলিমেন্টগুলা, যেটা তোমার মুখস্থ আছে। ফ্লোরিনেরটা নিচে বসিয়ে দিলাম সরাসরি। যেটা চাই সেটার আগে থেমে যাবা যোগ করতে করতে। দেখো 9 8 18 18, এইখানে থেমে যাও, এই যে আয়োডিন বের হয়ে যাবে। এগুলাকে যোগ করো খালি, 53 পাইছি। পর্যায় সারণী দেখো 53 আয়োডিন। এখন তুমি ধরো অ্যাস্টাটিন বের করতে চাচ্ছ, এটা বের করতে চাচ্ছ, উপায় কি? ঠিক এইখান থেকে শুরু করে এটার আগে থেমে যাবা, এইখানে থেমে যাবা। তার মানে এটার সাথে আরও 32 যোগ করলে তুমি পেয়ে যাবে অ্যাস্টাটিন। একটু যোগ করে বলো না কেউ কত আসে? 85 মনে হয় না? এখন তোমাদের দিয়ে একটু করাই, অনেকক্ষণ ধরে বলতেছি, তোমাদের বুঝতে পারতেছ না কি না কিছু কে জানে। আমাকে, আমি যদি চাই, মনে করো ইন্ডিয়াম, এটার পারমাণবিক সংখ্যা বের করতে চাচ্ছি। এটা হলো যে আমাদের বাংলাদেশের আলাদিন গেল ইন্ডিয়ার তালে, ওই লাইনটা দিয়ে আমি এই পুরাটুকু লিখছি, ওই লাইনটা মনে মনে বলছি আর এই কথাটা লিখতে পারছি। এখন আমি যেহেতু ইন্ডিয়াম চাচ্ছি, ম্যাজিক নাম্বার বসাবো, ডান থেকে বামে বসাইতে হয়। 32 18 18 8 বসিয়ে দিছি। আরও আছে কিন্তু 8, আরেকটা আছে, 2 একটা আছে, সেটা লাগে নাই, আর লাগে নাই দেখে বসাচ্ছি না, এনে তো আর জায়গা নাই। এই যে বি আসলে কত, বোরন না, এটা 5 মনে হয় না? এখন আমাকে বলো তো ইন্ডিয়াম তাহলে কত হবে? সামিহা আসো? জি ভাই আসি। একটু যোগটা করে দেখো তো ক্যালকুলেটরে, 5 8 18 18 যোগ করলে কত হয়? সুপ্ত আছো? সুপ্ত? ভাইয়া 49। 49 হয়, 49। ইন্ডিয়াম 49 কিনা একটু পিরিয়ডিক টেবিল বের করে কেউ দেখো না। 49। ঠিক আছে, তার মানে হ্যাঁ ঠিক জি আছে। ভাইয়া। আচ্ছা আচ্ছা, আমাকে ই করে দাও তো কেউ একজন, কি যেন বলে, অ্যাস্টাটিন 80, এটা বের করে দাও তো। অ্যাস্টাটিনটা বের করে দাও তো, হ্যালোজেনের লাস্টেরটা। এটা পারমাণবিক সংখ্যাটা কি হতে পারে? ওই তো 85। অ্যাস্টাটিন 85 হবে কেন? ও আর 85 এর সাথে 32 যোগ করে দিলে হয়ে যাবে। ও না, শর্টকাট হয়ে গেছে, এটা দেবো না, এটা বের করলে হবে না, অন্য কিছুতেই দাঁড়াও। আচ্ছা, লিনাকে রুবি সেচে ফ্রাই করেছে। তোমরা আমাকে এই যে সিএস বের করে দাও, যে আগে বের করতে পারবা বলবা যে পারছি ভাই। এটার মধ্যে দেখবা পরিপূর্ণ ম্যাজিকই লাগবে, মানে সব ম্যাজিক নাম্বারই লিখে যাবে। ম্যাজিক নাম্বার বসাইতে যেন ভুল না করো, তার জন্য একটা টোটাল ঠাকমার ঝুলির গল্প শুনে দিছি, তাও যদি না বুঝো, ভুল করো, তাহলে কিন্তু একদম ধুলাই দেবো তোমাদের। হইছে যোগ নাকি যোগ হচ্ছে না? বত্রিশ, কি জানে 32-এর আগে কি ছিল ম্যাজিক নাম্বার তো ভুলে গেলাম। আচ্ছা আচ্ছা, 32 18 18, তারপরে 8 8 2, এই তো। আর এইটা এমনি লিখতে বলছিলাম 1,
রুলের মধ্যে ছিল, প্রথমটা অ্যাড করে দিতে হবে। সো আমি ভাইয়া CS কোন কত আসে দিশা বলতেছো কি? জি ভাইয়া 55 আসছে। CS দেখো তো পিরিয়ডিক টেবিল চেক করে 55 নাকি? 87 আচ্ছা আমি জানি না। এই হে তাহলে তো কিচ্ছু হয় নাই। যোগে ভুল হতে পারে। যোগে ভুল হইতে পারে না, 100% হয়েছে। তো ভাইয়া আপনি করে দেখেন হয় নাকি কোনো? না হইতে পারে, কে জানে। CS কত আছে? 55 আসে, ও ঠিকই বলতেছে তো। আমরা একটু দেখে আসি চলো পিরিয়ডিক টেবিলের মধ্যে। 55 CS কত? জি ভাইয়া 50। তাহলে কে 57 কে বললো? CS তো 55, আই খাইছে, কত জুম করতে হচ্ছে আমার। ওই যে 55 লেখা আছে, হ্যাঁ 55। কি জি বলো? ভাইয়া আমি ভুলে ভুলে ম্যাজিক নাম্বার তো ভুল হয়ে যাচ্ছিল। কি ম্যাজিক শিখাইলাম তোমাদের, ম্যাজিক কাজ না করে ভাইয়া না। যোগে ভুল করছিলাম, ক্যালকুলেটরে তুলতে ভুল করছিলাম। সমস্যা নাই, ঠিক আছে। এখন চলো আমরা খুব ফান্ডামেন্টাল কিছু জিনিসপত্র শিখবো। আচ্ছা, এটার আগে আমাকে একটু প্রশ্নের উত্তর দাও তো। কয়েকটা শব্দের মানে আমারে বলবা তো। আচ্ছা, শেল আর উপশক্তি স্তর কি এক জিনিস? সেম কথা কিনা একটু বলো তো কেউ আমাকে। না Yes তো or no? আচ্ছা, নো না আসছে। ভাইয়া এক না। ওকে, না, নো আসছে, একদমই না। একজন নো বলছে। ওকে, এখন আরেকটা কথা বলতেছি আমি। কি বলে, সাবশেল আর অরবিটাল কি এক জিনিস? না আপনি হ্যালো, না বলছো? ওকে, না। এটাও না। আচ্ছা, যারা না বললা তাহলে তাদের মধ্যে কেউ একজন বলো তো সাবশেল আর অরবিটালের তাহলে পার্থক্য কি? কেউ বলতে পারবা? আচ্ছা দেখো, তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে অরবিট আর অরবিটাল এ দুটো জিনিস কি সেম? না ভাইয়া না ভাইয়া সেম না। ওকে, কেউ কি আসতে চাইতেছে, ঢুকতে পারতেছে না এমন কিছু আছে? ওকে, নাই। এখন দেখো এই সবগুলো যে সেম না, পার্থক্যটা কোথায় সেটা বের করতেছি। প্রথম কথা, এইখানে যেটা থাকে সেটা হলো পরমাণুর একটা অ্যাটমের মাঝখানে, যেটা সায়েন্টিস্টরা লাইন স্পেকট্রাম ট্রেস করে করে বের করছে যে মাঝখানে কি থাকে, হার্ড জিনিসপত্র থাকে। হার্ড জিনিসপত্র বলতে যেটা থাকে সেটা হলো প্রোটন আর হলো নিউট্রন। আর এই সবচেয়ে বেশি ভারী এরাই আসলে একদম হাতির মতো ওয়েট। আর হলো অ্যাটমের মধ্যে হাতির মতো ওয়েট, বুঝছো? যাই হোক, বাকি অংশটা, বাকি সব জায়গা জুড়ে থাকে ইলেকট্রন। ইলেকট্রন এই যে পরমাণুর এই যেটা নিচে ভিতরে দেখতেছো, এটাকে জেনারেলি আমরা কি বলি, নিউক্লিয়াস। নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন ঘুরতে থাকে। ইলেকট্রন কোনো পদার্থ না যে ঘুরবে, আসলে ইলেকট্রন মেঘ আকারে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় উপস্থিত থাকে বলতে পারো। ঘুরতে থাকে বললে আসলে বলের মতো মনে হয়, যে ছবিটা তোমার বইয়ের মধ্যে আঁকা থাকে, ওই ছবিটা তো একদমই ভুল। আচ্ছা, পরমাণু দেখতে কেমন আমাকে কেউ বলতে পারবা? পরমাণু দেখতে কেমন বলো তো? এই বর্গাকার, গোলাকার, ত্রিভুজাকার, কেমন বলো তো? গোলাকার মনে হয়। আচ্ছা, প্রথম কথা হলো পরমাণু তো কেউ দেখেই নাই। পরমাণু দেখতে গোলাকার, এটা একটা বাজে কথা, ঠিক আছে? তাইলে এই ছবিটা কিসের? এটাকে বলা হয় অ্যাটমিক মডেল। কোনো একটা সিনেমাতে শাহরুখ খান গুলি খায় মরে গেলে কি শাহরুখ খান মারা গেছে? যায় নাই। তাই অ্যাটমিক মডেল মানে হলো মডেল।
শাহরুখ খান যখন মডেলিং করতেছে তখন মারা যাইতেই পারে, টাকা খাইছে তো, মানে টাকা পেয়ে গেছে তো মরার জন্য আর কি, মরার অ্যাক্টিংটা করার জন্য। সো অনেক কিছু মরেও দেখাইতে পারে। এইটাও একটা মডেল। যখন আমরা বলি বোর পরমাণু মডেল বা অন্য কোনো ডাল্টনের মডেল, তখন বুঝতে হবে যেগুলো মডেল, এটা বাস্তব ঘটনা বলতেছে না, বিজ্ঞানীরাই বলতেছে মডেল। যখন মডেল বলবে ওটার কোনো বাস্তবতা নাই। ওরা যেটা করতেছে সেটা হলো হাইপোথিসিস করতেছে যে ভিতরে এই জিনিসগুলো থাকতে পারে। সো এই যে ফিগারটা দেখতেছো এটা একটা মডেল, যে এরকম হয়তো এরকমভাবে জিনিসগুলো থাকে। যাই হোক, আমরা পরমাণুর চতুর্দিকে প্রথম যে শক্তি স্তরটা থাকে, প্রথম শক্তি স্তরটা কি? মনে করো তুমি ক্লাস 1-এ পড়ার মতো যোগ্যতা রাখো, তাহলে তুমি ক্লাস 1-এ আছো। মাথার বুদ্ধি একটু বাড়লে তুমি ক্লাস 2-তে যাও, আর একটু বাড়লে ক্লাস 3-তে যাও। একই রকমভাবে আমাদের নিউক্লিয়াসের চারপাশে যে পরমাণুগুলো কি বলে, নিউক্লিয়াসের চারপাশে যে ইলেকট্রনগুলো ঘুরতেছে, ইলেকট্রন মেঘগুলা, সেইটার এনার্জিটা যদি একটু কম থাকে তখন ওইটাকে আমরা বলি প্রথম শক্তি স্তরে আছে। এটার মধ্যে যদি এনার্জি বা ভাইব্রেশনটা আরও বেড়ে যায় তখন ওইটা আরেকটু দূরে চলে যায় নিউক্লিয়াস থেকে, এবং আরও যদি বেড়ে যায় তাহলে ওইটা আরও দূরে চলে যায়। তার মানে তুমি একটা কথা খুব সুন্দর করে লেখা নিয়ে রাখো, মানে কেমিস্ট্রির জগতের অনেক ফান্ডামেন্টাল একটা সত্য কথা এটা, যে ইলেকট্রনকে বাইরে থেকে শক্তি দিলে তা নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে যায়। উচ্চ কথাটা খুব গুরুত্বপূর্ণ। এইখানে থাকা একটা ইলেকট্রন যদি কিছু শক্তি পায় তাহলে সে এই জায়গায় যাবে। এটা হলো ক্লাস 1, এখান থেকে ক্লাস 3-তে উঠছে। কিছু বুদ্ধি যদি পায় দিশার কাছ থেকে আর সামিহার কাছ থেকে, তাই না দিশা? জি ভাইয়া। তোমাদের দুজনের কাছ থেকে যদি কোনো কুবুদ্ধি পায় তাহলে এইখান থেকে এইখানে যাবে আর কি। এটা হলো জেল নাম্বার 1, জেল নাম্বার 3-তে যাবে আর কি, বুঝছো? এবার পারফেক্ট, তার আগেরটা ভুল ছিল। হ্যাঁ, তো আমি তো চিনি তোমাদের, পারফেক্ট কিভাবে বলতে হবে এটা তো আমি জানি। সো তোমরা এতটুকু বুঝতে পারলা যে এইখানে থাকা ইলেকট্রনটার মধ্যে অনেক দুষ্টামি আছে, অনেক শয়তানি আছে, নাইলে তো আর মানে কি বলে নিচের থেকে উপরে প্রমোশন হইতো না। এর উল্টা কথাটা মনে রাখবা, যখন ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসে তখন সে বাইরের দিকে এনার্জি ছেড়ে দেয়। এগুলা রে আকারে বের হয়ে আসে, মানে আলোক রশ্মি আকারে বের হয়ে আসে। এই শক্তিটা, যে শক্তিটাও বাইরে ছেড়ে দিয়ে নিচের দিকে আসছে, ভালো মানুষ হয়ে গেছে, ভদ্র হয়ে গেছে, সেই শক্তিটা বাইরের দিকেও ছেড়ে দেবে। দেখো না মাঝে মাঝে তোমাদের যে বান্ধবীটা বেশি মানে ঝামেলা করে, সে অনেক তীব্র একটা ঝগড়া করার পরে দেখবা শান্ত হয়ে যায়, একদম কুল। সেই ঘটনা পরমাণুর মধ্যেও ইলেকট্রনের মধ্যে দেখা যায়। এখন এই ফার্স্ট যে শেলটা, যে অরবিটটা, এই যে ঘূর্ণন কক্ষপথের যে শক্তিটা, প্রথম শক্তি স্তরটা, এগুলাকে অরবিট বা শেল বলে এক একটাকে। এই প্রথমটাকে নাম দেওয়া হয় কে শেল, যেটার মধ্যে আমরা যদি কি বলে একটু পরে তোমাদের শেখাবো, শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে সলভ করে আনা ভ্যালু, যেগুলাকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা আজকে শেখাবো না, মোটেও প্রি কেমিস্ট্রিতে অংশ না এটা। সেই কোয়ান্টাম সংখ্যা দিয়ে যদি ডিনোট করতে যাও ম্যাথমেটিক্যালি, যদি বলি n=1 দ্বারা বুঝাবে হইলো যে ওই পরমাণুর ভিতরে ইলেকট্রনটা n=1 ভ্যালু দেখানোর মানে হলো সে প্রথম শক্তি স্তরে আছে, তার শক্তির লেভেলটা হলো ফার্স্ট লেয়ারের মধ্যেই আছে সে। এটাকে বলে কে শেল। তারপরটা এল, তারপরটা এম, তারপরটা এন, তারপরে আরও থাকলে ওইভাবে অ্যালফাবেটিক্যালি যাইতে থাকবা, MNOPQRST, তারপর যাইতে থাকবা, ঠিক আছে? কোথায় যায় শেষ হবে ভাই এই কথা জিজ্ঞাসা করো না, কারণ পরমাণু তো এখন আবিষ্কার হচ্ছে অনেকগুলা। তো তুমি যতখানি গুনতে পারো ততখানির মধ্যে মোটামুটি দুনিয়ার সব কিছু আইটে গেলে তার ABCD ছাড়িয়ে অন্য কিছুতে যাইতে হবে না, এটা বুঝতেই পারতেছো। দ্বিতীয়টাকে বলা হয় এল, তৃতীয়টাকে বলা হয় এম, জাস্ট নাম বললাম। এখন ধারণ ক্ষমতা, এই যে শক্তি স্তরটা,
শেলটা বা অরবিটটা, এটার মধ্যে কতগুলো ইলেকট্রন আছে সেগুলার একটা লিমিটেশন আছে, যে এর বাইরে ইলেকট্রন এনে থাকতে পারে না, এর বাইরে আসলে পরে শক্তি স্তরে জাম্প করে চলে যায়। সেটা বের করার রুল তোমরা 9-10-এ পড়ে আসছো। শক্তি স্তরের ক্যাপাসিটি বের করার রুল হলো 2n²। এনের মানটা এখানে বসাই দিতে হয়। প্রথম শক্তি স্তরের জন্য এনের মান 1, তার মানে এটা 2 আসতেছে, ক্যাপাসিটি 2। তারপরে দ্বিতীয় শক্তি স্তরের জন্য ক্যাপাসিটি বের করতে গেলে এনের মান 2 বসাবা, বের হয়ে আসলো। এগুলো 9-10-এ তোমরা শিখে আসছো প্রত্যেকটার ক্যাপাসিটি বের করা। এরপর আমরা যেটা করতে পারি সেটা হলো অরবিট তো শিখে ফেললাম, অরবিটের আর শেল চিনলাম। এরপরে যদি আমি অরবিটটাকে তোমাকে একটু কল্পনা করার জন্য আমি বলবো যে বিল্ডিংয়ের ফ্লোরগুলোকে অরবিট বলে। ফ্লোর আমরা বলি না গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর। প্রত্যেক ফ্লোরের মধ্যে আবার কি থাকে, অনেকগুলা পরিবারের মানুষ থাকে, অনেকগুলা ভিতরে বাড়ি টাড়ি থাকে, তাই না? সো তুমি মনে করতে পারো যে শক্তি স্তরের দিক থেকে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর এগুলা হলো আমার শেল বা অরবিট। যদি আমরা এর ভিতরে চিন্তা করি যে একটা ফ্লোরের ভিতরে কি হচ্ছে, এই ফার্স্ট ফ্লোরের মধ্যে কয়টা বাড়ি আছে, কয়টা ফ্যামিলি থাকে, আর তার ভিতরে কি কি আছে না আছে সেটা নিয়ে চিন্তা করতে যাই, তাহলে প্রথমে আমার এই যে প্রত্যেকটা মানুষের বাড়িকে, হোমগুলোকে আলাদা করতে হচ্ছে। সেই কাজটা পরমাণুর ভিতরে করা হয়, সেটাকে বলা হইতেছে শক্তি স্তরের ভিতরে ডিভিশন করলাম আমরা। এটাকে বলে অরবিটের সাব অরবিট। নদীরে ভাগ করে উপনদী বানায়, শেলকে ভাগ করে সাব শেল, অরবিটকে ভাগ করে সাব অরবিট আমরা ভাগ করতে পারি। এই কে শেলটাকে মনে রাখবা, যেটার নাম্বার 1, এটা তো এনের মান 1 ছিল, প্রথমটা ছিল, প্রথমটারে ভাগ করা হয়েছে একটা শুধু পরিবার থাকে। গ্রাউন্ড ফ্লোরে বেশি মানুষ থাকা যায় না, এমনি গরম অনেক, মাত্র একজন থাকে, দারোয়ান নিজে থাকে। দ্বিতীয় ফ্লোরে আসছো, দ্বিতীয় ফ্লোরে 2টা মানুষ থাকে, 2টা বাড়ি আছে, 2টা ফ্যামিলি থাকে। তৃতীয় ফ্লোরে 3টা ফ্যামিলি থাকে। চতুর্থ ফ্লোরে 4টা ফ্যামিলি থাকে। তার মানে তুমি বুঝতেই পারতেছো যত উপরে যাওয়া হচ্ছে মানুষজন বেশি গিজি গিজি করে থাকতেছে, বিল্ডিংয়ের মধ্যে মানুষগুলা বেশি বেশি ফ্যামিলি উপরের দিকে আছে। এই পরমাণুর স্ট্রাকচারে যদি চিন্তা করো, তার মানে কে শেলটা একটু ছোট, এটার মধ্যে একটা সাব ডিভিশনই আছে মাত্র, কোনো ডিভিশন নাই বলতে পারো। আর শেল কের পরে এল যেটা, সেটার মধ্যে 2টা ভাগ আছে। একটা হলো 2s নাম শক্তি স্তরটার উপশক্তি স্তর, এগুলা একটা 2s আর একটা 2p। মনে করো এটা হলো রহিমান আঙ্কেলের বাসা, এটা হলো করিমা আঙ্কেলের বাসা। এইখানে এক বিল্ডিংয়ের মধ্যে 2টা ভাগ আছে। এরপরে এক ফ্লোরের মধ্যে 2টা ভাগ আছে। এই ফ্লোরের মধ্যে 3টা ভাগ আছে, 3টা ফ্যামিলি থাকে। এই ফ্লোরের মধ্যে 4টা ফ্যামিলি থাকে। এখন তোমাদের অনেকেরই জানা নাই, যখন বিজ্ঞানীরা এই শেলের ভিতরে সাব শেল মানে শক্তি স্তরের ভিতরে উপশক্তি স্তরে ডিভিশন করতে গেছিল, তখন তারা এই যে এসপি এর আকৃতি সম্পর্কে ওই কালের, ওই হিস্ট্রির অনেক আগের কেমিস্ট্রির কিছু জিনিসপত্রের সাথে মিল পাওয়া গেছিল বলে এই রুমগুলার মানে কি বলে এই ফ্যামিলিগুলার, তখন তারা এই যে ডিভিশনগুলা সেগুলোর নাম এইভাবে দিয়েছিল। এস হলো শার্প, পি হলো প্রিন্সিপাল, ডি হলো ডিফিউজ, আর এফ হলো ফান্ডামেন্টাল। এই 4টা ওয়ার্ড এসপিডিএফ। এসপি কেন দেওয়া হলো, এসপিডি দিয়ে শুরু করলো কেন, এবিসিডি দিয়ে শুরু করলো না কেন, সেটার প্রশ্ন হলো তারা ভাবছিল এটা ছোটোখাটো করেই শেষ করা যাবে, পুরো এবিসিডি আনার দরকার করবে না। কিন্তু পরে দেখছে যে না, এফের পরে এগুলা সে আলফাবেটিক্যালি তারা চালিয়ে গেছে। এফের পরে আর চিন্তা করে না, এফ জি এইচ আই এভাবেই তারা অ্যালফাবেটিক্যালি লিখে গেছে। কিন্তু প্রথমেরগুলার শেপগুলা তারা শার্প, প্রিন্সিপাল, ডিফিউজ, ফান্ডামেন্টাল দ্বারা লিখছিল কেন, সেটার পিছনে হিস্ট্রি আছে। এই হিস্ট্রিটা এখানে লিখে দিছি, জাস্ট তোমরা এটা কি বলে স্ক্রিনশট নিয়ে রাখো, এটা বাসায় পড়ো আর কি। আমি এই হিস্ট্রি পড়াইতে যাচ্ছি না, হিস্ট্রি জিওগ্রাফি এগুলার ছাত্র না, আমি সায়েন্সের ছাত্র। কেন এসপিডিএফ নাম দেওয়া হলো এটা রিজন এখানে পাবা। তোমার বইয়ের মধ্যে কিন্তু এই জিনিসগুলো নাই, এসপিডি এগুলা তোমরা পড়ে আসতেছো 9-10 থেকে, কিন্তু এগুলার নাম কেন এইভাবে দেওয়া হলো সেটার রিজন এখানে আছে। এখন দেখো এই যে এস
এস তো বললাম একটা ফ্যামিলি আর কি, একটা ফ্লোরের মধ্যে একটা ভাগ আর কি, এটা একটা ফ্লোরের মধ্যে একটা ভাগ। সেইখানে আমরা এস এর মধ্যে যদি আসি, এস এর মধ্যে এল ভ্যালু কোয়ান্টাম মেকানিক্স থেকে আসা অরবিটাল মানে ঘূর্ণন সংক্রান্ত তথ্য যেটা দ্বারা বোঝায় সেটা হলো সহকারী কোয়ান্টাম নাম্বার, যেটা আমরা পড়বো, এখানে পড়বো না আপাতত, এটাকে জাস্ট মনে রাখো, এটা সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম নাম্বার। সহকারী কোয়ান্টাম সংখ্যার মধ্যে এল এর মান 0 দ্বারা বোঝায় যে ওইটা এস। আর তোমাকে যে আমি ইপটা বললাম কি যেন বলে, আচ্ছা এটার ক্যাপাসিটি বোঝানোর আগে আমরা একটু ডিটেলসে জিনিসটাকে বোঝাই। আমরা তো সাব অরবিট পর্যন্ত বুঝলাম, কিন্তু অরবিটাল কি জিনিস? অরবিটাল আসলে বেসিক্যালি এই যে রুমগুলা, এই যে ফ্ল্যাটগুলা, এই যে মানুষগুলো আছে তারা তো বিভিন্ন রুমে থাকে, এক একটা বাসায় এক এক ধরনের রুম থাকতে পারে। একজন আসলে একজনের ডাইনিংটাকে একরকম বানাইছে, হইতে পারে ওটা গোলাকার দেখতে, আবার হইতে পারে যে এটা ফ্ল্যাট এরকম আয়তাকার দেখতে, অথবা বর্গাকার বিল্ডিং হইতে পারে। তার মানে আমি বলতে চাচ্ছি এই যে মানুষগুলো রয়েছে, এই মানুষগুলো বিল্ডিংয়ে কেমনভাবে রয়েছে, ভিতরে স্পেসটা কেমন, তাদের রুমের ভিতরে ঢুকলে টিং টং বেল বাজিয়ে ভিতরে ঢুকলে তারা কিভাবে আছে সেটা যদি আমরা জানতে চাই, তখন অরবিটালের কনসেপ্ট আসবে। বেসিক্যালি এতক্ষণ আমরা শক্তি স্তর আর শক্তি স্তর জানছি, অরবিটাল জিনিসটা এই দুটার একটাও না। অরবিটাল হলো একটা স্পেস। অরবিটাল হলো সিম্পলি একটা স্পেস বোঝায়। কিসের স্পেস? ইলেকট্রন যে জায়গা দিয়ে ঘোরাফেরা করে, ইলেকট্রনটা যে জায়গায় পাওয়ার সম্ভাবনা বেশি, ওরকম একটা জায়গা বোঝায়। যে আমি প্রথম কথা জানলাম যে অরবিট, মনে করো n = 2-তে আছে একটা ইলেকট্রন, তারপরে আমি জানলাম যে এটা অরবিট 2-র ভিতরে কোন উপশক্তি স্তরে আছে, সাব অরবিটটা কত সেটাও জানলাম। মনে করো অরবিট 2-র ভিতরে 2 কত, n এর মান 2, মানে 2-র ভিতরে ধরো s এর এই জায়গায় আছে, 2s এর মধ্যে আছে। থার্ড আরেকটা ইনফরমেশন আমি জানতে চাইলাম যে ইলেকট্রনটা যেখানে আছে সেই জায়গাটা, তার সে যে রুমের মধ্যে থাকতে পারে সেই রুমটা কীরকম দেখতে, এরকম দেখতে, এরকম দেখতে, নাকি ত্রিভুজের মতো দেখতে, কীরকম দেখতে, সেই স্পেসটা কীরকম, সেটাকে বলে অরবিটাল। সো জিনিসটা একটু ক্লিয়ার করে এক পেজে লিখে দিচ্ছি তোমাদের। ওহো সরি, বেসিক্যালি এখান থেকে এখানে একটা ইলেকট্রন মনে করা আছে, সেই ইলেকট্রনটার কত শক্তি আছে সেটা দ্বারা আমরা বুঝতে পারবো যে সে কোথায় আছে। সেটা দ্বারা মানে প্রথম যে ইনফরমেশনটা সেটা হলো কোন শক্তি স্তরে আছে সে, সেটাকে আমরা বলতেছি অরবিট বা শেল। এরপরে শেলের মধ্যে আবার সাব ডিভিশন আছে, সে হইতে পারে সেল যদি সে n = 2-তে থাকে, ওহো চাপ লেগে গেল, শেলের মধ্যে সাব ডিভিশন আছে। এল শেলে যদি থাকে সে 2s শক্তিও থাকতে পারে, আবার 2p শক্তিও তার থাকতে পারে। সে কোনটায় আছে সেটার উপর বেস করে আমরা সাব শেল ডিভিশনটা করি। সো প্রথমটা শেল, তারপরটা সাব শেল, এই দুটা হলো শক্তির ক্যালকুলেশন বুঝলাম। এরপর ইলেকট্রনটা যেখানে আছে সেইখানে সে এরকম পথ নিয়ে অবস্থান করতেছে, নাকি এরকম করতেছে, নাকি এরকম করতেছে, সেই আকৃতিটা, সেই স্পেসটা আমরা প্রকাশ করি হলো অরবিটাল দ্বারা। ইলেকট্রন পাওয়ার যে সম্ভাবনাময় জায়গাটা, সেই জায়গাটাকে আমরা অরবিটাল দ্বারা প্রকাশ করি। তো এখন আমরা যে সাব সেল ছিল, প্রত্যেকটা সাব সেলের মধ্যে আমরা যে ডিভিশনগুলো দেখছি ওটার মধ্যে একটা এস ছিল, পি ছিল, ডি আর এফ ছিল, এই অরবিটালগুলো ছিল। মানে সাব সেলেরও আবার ডিভিশন করলে এস পি ডি এফ এই ধরনের ডিভিশন পাচ্ছি। এগুলোর ক্যাপাসিটি আছে, মানে এস দেখতে কীরকম তোমার একটু দেখাই, এই যে এরকম দেখতে হয় অরবিটালের মধ্যে, এসটা দেখতে এরকম হয় ডাম্বেল আকৃতির, এটা গোল আকার একটা জায়গা। এটা জেনারেলি বোঝাচ্ছে যে এই এলাকাটুকুর মধ্যে ইলেকট্রনটার পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, 95-এর মতো পার্সেন্টেজ। এই এলাকা জুড়ে ইলেকট্রনটা আছে এতটুকু বোঝাচ্ছে। এইখানে সব জায়গায় যে ইলেকট্রন আছে তা না, হইতে পারে এখানে আছে, হইতে পারে এখানে আছে, হইতে পারে এখানে বেশি আছে, কিন্তু পুরো এস বলতে বোঝায় যে এইরকম একটা শেপের মধ্যে ইলেকট্রনটা পাওয়া যাবে।
সম্ভাবনা সবচেয়ে বেশি। আর পি দেখতে এরকম হইতে পারে, পি এর 3টা ডিভিশন আছে আবার, পিএক্স বললে এক্স অক্ষ বরাবর জিনিসটা এভাবে দিবা, ছড়াই দিবা। আর পি জেড বললে এরকম দিবা জেড অক্ষ বরাবর। আর পি ওয়াই বললে এটা এরকম হবে, ওয়াই অক্ষ বরাবর ছড়াচ্ছে জিনিসটা। আর ডি অরবিটালের ডিভিশন হয় 1 2 3 4 5টা, সেটার মধ্যে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আসলে এরকম দেখতে হয়, এরকম দেখতে মানে হলো একটা এক্স অক্ষ বরাবর যায়, একটা ওয়াই অক্ষ বরাবর যায়, জেড অক্ষ বরাবর কিছু নাই। এটা মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটাকে উপর থেকে দেখলে কেমন লাগবে সেটা একটু বলে দেয় তোমাকে। যদি এটা ওয়াই হয়, এটা এক্স হয়, তাহলে জিনিসটা এইরকম দেখা যাবে। এগুলা বেসিক্যালি স্পেস বা একটা রুম চিন্তা করতে পারো, যে জায়গা আর কি। অরবিটালগুলো বেসিক্যালি জায়গা বোঝায়, ইলেকট্রন যে জায়গা দিয়ে নাচানাচি করতেছে সেই জায়গাটুকুকে বোঝায়, বা ওকে পাওয়ার সম্ভাবনা যে জায়গাটুকুতে বেশি আছে ওই জায়গাটাকে বোঝায়। এটা কিন্তু বাস্তবে কোনো মানে কি বলে, কোথাও ধরার মতো কিছু না, হাতে ছোঁয়া যাচ্ছে না, এরকম কিছু না। এইটারও উপর থেকে দেখলে এরকম দেখতে পারবা। এটা হলো এক্স আর ওয়াই এর মাঝখান দিয়ে যাবে, আর এই দিকেও তাই। এটারে বলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এই শেপটা দেখতে একটু কষ্ট হচ্ছে, এর জন্য বুঝিয়ে দিলাম। এক্স জেড যেটা এক্স আর জেড এর মাঝখানে, এই জিনিস এরকমই চিন্তা করো, এক্স আর জেড এই পাশে দাও, তাহলে এই শেপটা পাবা। আর শুধু জেড স্কোয়ার মানে শুধু জেড বরাবরই জিনিসটা এক্সপ্যান্ড করবে, আর বাকিটার মধ্যে এই গোল্লা দিয়ে দিবা। ডি ওয়াই জেড আঁকতে বললে ওয়াই আর জেড বরাবর এখানে একটা ওয়াই দাও, এখানে জেড দাও, তাহলে জিনিসটা যেরকম হবে ওইটাই এটা। এক্স ওয়াইও আঁকতে পারবা। আর এফ জেনারেলি তোমাদের সিলেবাসে আঁকতে বলবে না, আঁকতে বললে এরকমভাবে আঁকবা। আমার এই আঁকা রয়েছে, দেখো আঁকলে দেখবা খাতার মধ্যে কিছুই বোঝা যাবে না, কষ্ট হয়ে যাবে। এফ এর যে ডিভিশন আছে, যদি আমরা এফ এর ডিভিশন ছাত্রদের মুখস্থ করাই না, ডি পর্যন্তই লাগে তোমাদের সিলেবাসে। যাই হোক, সামনের দিকে আর আমি যাইতে চাচ্ছি না, এইখানে একটা জিনিস জাস্ট মুখস্থ করাই দিই। এস যে অরবিটালটা, এস যে জায়গাটা, খালি জায়গাটা, সেটা হলো এরকম দেখতে হয়। এটার মধ্যে কয়টা ইলেকট্রন আটে সেটা ধরো তুমি জানতে চাচ্ছ, আর এই এল এর মানটা মনে রাখতে চাচ্ছ। তোমার আঙ্গুলের মধ্যে, তোমার হাতে যদি আঙ্গুল সবগুলা থাকে এবং করগুলা থাকে, তাইলে তোমার মুখস্থ আমি করাই দিতে পারবো। তোমরা মনে রাখো, হাতের এই জায়গাটায় এই যে করটা আছে সেটাকে 0 ধরো, আর এটা তো এমনি 1 এক নম্বর কর, 2 3 4 এইভাবে যদি মনে রাখো, তাহলে এটা হলো এস, শুরুটা এস, তারপরটা পি ডি এফ জি এইচ আই জে, যদি আরও আসে যাইতে থাকবা। সো এস হলো 0, এই যে এখানে এস, এটার এস বলতেছ, হাতটা খুলো সবাই, হাতটা ওপেন করে এইটাকে ধরে, এই কর্ডটাকে ধরে বলো এস, তারপরটা বলো পি, তারপরটা বলো ডি, তারপরটা বলো এফ, তারপরটা জি, এভাবে করে যাইতে থাকো। সো তোমাকে যখনই বললে পি এর জন্য এল এর মান কত, তুমি করবা কি এখান থেকে এস পি, এই ঘরটার মান কত, এই ঘরটাতে 1, হাতের করের মধ্যে এটা 1 বোঝায়, তো এল এর মান 1। তুমি এস পি ডি এফ, এফ এর মধ্যে এল এর মান কত, এল এর মান 3। এই যে করটা দেখো 3 নম্বর কর, 1 2 3, করের হিসাবে আমি এটাকে 0 বলতেছি, এটাকে 1 বলতেছি, এটাকে 2, এটা 3, এভাবে বলতেছি 0 1 2 3। এখন প্রশ্ন হলো, এই অরবিটালটাতে এস এর মধ্যে কয়টা আটে, ইলেকট্রন কয়টা থাকতে পারে এই রুমটার মধ্যে? এটা একটা খালি জায়গা বুঝলাম, কিন্তু এটার মধ্যে কয়জন আটে, বেডটা কয়জন, আসলে আমরা যে মহিলা হোস্টেল বা ছেলেদের হোস্টেলে থাকতে যাচ্ছি, কয়জন এক রুমে থাকা যায়, গণরুম নাকি এটা, সেটা বুঝতে হবে। সো এই এস এর মধ্যে 2টা ইলেকট্রন আছে, সর্বোচ্চ 2টা ইলেকট্রন আটে ক্যাপাসিটি এটার। আর পি যে ভাগটা, সেই স্পেসে সর্বোচ্চ 6টা আছে, ডি এর মধ্যে 10টা আটে, এফ এর মধ্যে 14টা আটে। তারপরে কয়টা আটে কিমনে মুখস্থ রাখবা? মুখস্থ রাখার একটা সহজ কায়দা হলো, তুমি এই যে এইখান থেকে গোনা শুরু করবে একটা গ্যাপ দিয়ে, তোমার হাতের এই কর্ডটাতে ধরো, বলো এস, একটা গ্যাপ দিয়ে যাও, বলো পি, আর একটা গ্যাপ দিয়ে যাও, বলো ডি, তারপরটার গ্যাপ দিয়ে যাও, বলো এফ, তারপরটার গ্যাপ দিয়ে যাও, বলো জি, তারপরটা গ্যাপ দিয়ে যাও, বলো এইচ। এইভাবে করে তোমার হাতের মধ্যে এসপিডিএফ আগে প্লট করো। এটাকে বলা হয় এক্সপিরিয়েন্সিয়াল মেমোরি, মানে তোমার হাতের আঙ্গুলের মধ্যে ক্লিক করাতে তোমার মাথায় মনে পড়ে যাচ্ছে যে এটা কী ছিল। এখন দেখো, যে করের ভ্যালু আছে সেটাকে 2 দিয়ে গুণ করো, তাইলে এই ভ্যালুগুলো পেয়ে যাবা। আমি বলছি না 1 হলো এস, ক্যাপাসিটি বের করার সময় 1 হলো এস,
তার মানে 1 × 2 করলে কত হচ্ছে? ক্যাপাসিটি 2 বের হয়ে যাচ্ছে। পি কততে আছে? এসপি 3-এ আছে। দেখো করের মধ্যে এটাকে 3 বলো তোমরা। 3 কে 2 দিয়ে গুণ করো, এই যে 6 ক্যাপাসিটি বের হয়ে যাচ্ছে। এরপরে ডি আছে কততে? 5-এ। 5 কে 2 দিয়ে গুণ করো, এই যে 10 ক্যাপাসিটি বের হয়ে যাচ্ছে। এরপরের আঙ্গুলটা পরে যাও, এফ আসলে কত? 7, 7 দুগুণে 14। এরপরে যদি আমি যাই যে জি বের করতে চাই, জি কত? এই আঙ্গুলটা আসলে 9, এটা 10, তাই না? 9 দুগুণে 18, তার মানে জি থাকলে এটা ক্যাপাসিটিটা হয়তো 18, সেটা আমরা বলতে পারতেছি। সো তোমার বন্ধুরা যারা 2, 6, 8, 10 এগুলো মুখস্থ করে বসে রয়েছে, তার থেকেও তুমি ভালো মতো সব কিছু বের করে জি পর্যন্ত বের করতে পারবা চাইলে। সো আমরা এখানে অরবিট কি, অরবিট সাব অরবিট কি এবং অরবিটাল কি জিনিস, এই সব কিছু জানলাম। এবং সাব অরবিটের ভিতরে তোমার যে অরবিটালগুলো আছে, এই যে এসপি, এগুলার ক্যাপাসিটিও জানলাম, যে এই রুমগুলোর মধ্যে কয়জন করে থাকতে পারে ইলেকট্রন সর্বোচ্চ। সর্বনিম্ন হইতে পারে অনেক কিছুই, যে 2টা আছে এস এর মধ্যে 2টাই থাকতে হবে এমন কিছু না, কমও থাকতে পারে। আচ্ছা, এখান থেকে আর পরবর্তীতে আমরা ইলেকট্রন বিন্যাস শিখব, এখন আর শিখতে চাচ্ছি না, ক্লাস এখানে শেষ করে দিচ্ছি। তোমরা অনেক সেরা একটা বোরিং ক্লাস শেষ করলা, বলো এখন কি বুঝো নাই? সামিহা? বুঝছি সবকিছু। দিশা? মিম? ভাইয়া কি বুঝি না বুঝার চেষ্টা করছি। কোনটা বুঝো নাই বলো? বুঝছি সেটা বলছি। আচ্ছা আচ্ছা, মিম কি অবস্থা, বুঝছো সব কিছু? জি ভাইয়া। তোমাদের মুজাহিদ, তুমি পরে আসছো ভাই, কোনো জায়গায় প্রবলেম হয়েছে মুজাহিদ? জি ভাই, একটু প্রবলেম তো হয়েছে। আপনি ভিডিওটা পোস্ট করবেন না, আমি ওখান থেকে দেখে নেব। আচ্ছা আচ্ছা, না পারলে, না বুঝলে আবার নেক্সট ক্লাসে বইলো, হ্যাঁ, নেক্সট কেমিস্ট্রি ফার্স্ট পেপারের ক্লাসে। জি ভাই, অবশ্যই। ওকে। আর কে আছো, কার সাথে কথা বলা হয় না? মাইশা, বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, কিন্তু এখানে অনেক কিছু আছে লিখে রাখার মতো, এটা মুখস্থ ক্লাস তো, এটা খালি বুঝলে হবে না, এটা স্লাইডটা আমি দেখি দ্রুত দিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে ওকে ভাইয়া। জি ভাইয়া। ওকে, গুড নাইট, বাই। ও থ্যাংক ইউ ভাইয়া। বোরিং ক্লাস করার একটা সুবিধা আছে, কিন্তু ঘুম আসে ভালো রাতে। না ভাইয়া 3টা থেকে কই না। ক্লাস করতেছি তো। ওরে বাবা, 3টা থেকে ক্লাস করতেছ, তাও আসছে ক্লাসে। এইজন্য একটু প্রতিদিনই Okay. এমন হয়। ওকে, ঠিক আছে, বাই। নমস্কার স্যার। এই তো ক্লাস নিচ্ছিলাম। না না স্যার, ক্লাস শেষ করে দিচ্ছি। হ্যাঁ। সেটা তো জানি স্যার, এখন ঘটনা হলো সমস্যা অন্য জায়গায়, স্যার আমি তো ঢাকার বাইরে।